তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? জি। আচ্ছা, তাহলে শুরু করছি। প্রথমে একটু বিবরণমূলক লেখার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা একটু জেনে নেব, ঠিক আছে? বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য কীরকম হয় দেখো, মিস বলছি, একটু শুধু শুনে রাখো। এটা এখন যদি লিখতে পারো তাহলে খাতায় লিখে ফেলতে পারো। তো বিবরণমূলক লেখাটা আসলে কীরকম দেখো, এখানে বলা হয়েছে যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে বিবরণমূলক লেখা বলা যায়। যেসব বৈশিষ্ট্যের মধ্য থেকে 3টি বৈশিষ্ট্য নিচে লেখো। লেখা পড়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। 3টি বৈশিষ্ট্য কিন্তু লিখতে বলেছে যে বিবরণমূলক লেখার 3টি বৈশিষ্ট্য কীরকম হবে। কীরকম হয় দেখো, সাধারণত যখন আমরা কোনো একটা বিবরণমূলক লেখা লিখি সেখানে কি থাকে, একজন লেখক থাকেন এবং সেই লেখকের চিন্তা, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে অনুভূতি, এই সকল কিছুই কিন্তু একটা বিবরণমূলক লেখায় প্রকাশ পায়। একজন লেখকের চিন্তা, তার অনুভূতি এবং তার দৃষ্টিভঙ্গি, তিনি যা যা একটা জায়গা ধরো একটা ভ্রমণ সংক্রান্ত যদি একটা কোনো বিবরণী লেখা আসে, সেক্ষেত্রে তিনি সেই ভ্রমণের জায়গা, তারপর হচ্ছে কোথায় সেই জায়গাটি অবস্থিত, সেখানে কি কি দেখেছেন, সেখানকার ভালো দিক খারাপ দিক, এই জিনিসগুলোই কিন্তু তিনি তুলে ধরেন। এটাই হচ্ছে তার দৃষ্টিভঙ্গি। তো এই ব্যাপারগুলো কিন্তু বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য, একজন লেখকের চিন্তা, তার অনুভূতি এবং তার দৃষ্টিভঙ্গি, ঠিক আছে? তারপর এটা গেল একটা প্রথম বৈশিষ্ট্য। তারপর আমরা যে বৈশিষ্ট্যটা দেখতে পাই সেটা হচ্ছে সেই বিবরণমূলক লেখায় স্থান, বস্তু, ব্যক্তি, প্রাণী, অনুভূতি, ঘটনা, ভ্রমণ, অতীত স্মৃতি, ছবি বা কোনো বিষয়ের বিবরণ দেয়া হয়। এটা তো একটু আগেই বললাম যে কোনো একটা বিবরণমূলক লেখায় কোনো একটা বস্তু সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে, যেমন আজকে যে আমরা পড়ব তিনি কিন্তু হচ্ছেন একজন বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? আমরা আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিন্তু জানবো। তো এই যে একজন ব্যক্তিত্ব নিয়ে আমরা জানছি না, তার বিবরণ সংক্রান্ত কিন্তু আজকে একটা লেখা আমরা পড়ব। তো এটা হচ্ছে একজন ব্যক্তি সংক্রান্ত বিবরণমূলক লেখা। তাছাড়াও ভ্রমণ সংক্রান্ত রয়েছে, স্থান সংক্রান্ত রয়েছে, অতীত স্মৃতি সংক্রান্ত রয়েছে। এই ধরনের বিষয় কিন্তু বিবরণমূলক লেখা হয়ে থাকে। তারপরে দেখো, বিবরণমূলক লেখার একটা যেই মূল বৈশিষ্ট্য সেটা কিন্তু হচ্ছে বিবরণমূলক লেখাটাকে খুব স্পষ্ট হতে হবে, সুমার্জিত, সুনির্দিষ্ট হতে হবে, তাই না? এবং বোধগম্য। বোধগম্য শব্দের অর্থ কি? যাতে তোমাদের বোঝার জন্য যাতে সহজ হয়, সেজন্য কিন্তু সহজ ভাষায় করে জিনিসগুলো লেখা হয়। এবং যদি সহজভাবে কিছু নাও থাকে, কোনো জটিল শব্দ থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু শব্দের অর্থ দিয়ে ব্যাপারগুলোকে সহজ করে তারপর কিন্তু একটা বিবরণমূলক লেখার অর্থ বুঝে যাই, তাই না? কঠিন শব্দ থাকলেও সেটাকে আমরা কিন্তু কঠিন রাখি না, আমরা সহজে রূপান্তরিত করি। তো এই হচ্ছে বিবরণমূলক লেখার মোটামুটি 3টা বৈশিষ্ট্য। তোমরা কি বুঝতে পেরেছো মিস যা বলেছি? জি। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা এখন হায়াত মাহমুদ সম্পর্কে একটুখানি জানবো। প্রত্যেকটা কবি যাদের লেখা থাকবে বইয়ে, সব কবিদের সম্পর্কেই টুকটাক মানে যেটুক তথ্য বইয়ে দেয়া থাকবে সেটুক তথ্য অবশ্যই শিখে নেবে, অবশ্যই জেনে নেবে। কারণ এই তথ্যগুলো ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যখন তুমি কিছুদিন পরে যখন অ্যাডমিশন দেবে, এসএসসি দিবে, এইচএসসি, তারপর অ্যাডমিশন, এই ধরনের যে কবি পরিচিতি থেকে কিন্তু ছোট 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 অনেক প্রশ্ন আসে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই স্কিপ করা যাবে না। তো দেখো, প্রথমে কি বলেছে, হায়াত মাহমুদ সম্পর্কে একটু জানবো। হায়াত মাহমুদ 1939 সালে হচ্ছে তার জন্ম। একজন খ্যাতিমান প্রাবন্ধিক ও গল্পকার। শিশু কিশোরদের জন্য তিনি লিখেছেন প্রতিভার খেলা, নজরুল, রবীন্দ্রনাথ, বাংলা লেখার নিয়ম কানুন ইত্যাদি তার উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের নাম। কি কি পড়লাম দেখো, প্রতিভার খেলা, নজরুল, রবীন্দ্রনাথ, বাংলা লেখার নিয়ম কানুন, এগুলো হচ্ছে হায়াত মাহমুদের লেখা কয়েকটি বইয়ের নাম। নিচে বিবরণমূলক রচনাটি লেখকের রবীন্দ্রনাথ কিশোর জীবনী,
বই থেকে নেওয়া হয়েছে। এই যে রবীন্দ্রনাথ আমরা যখন পড়ব, এটি কোন বই থেকে নেওয়া হয়েছে দেখো, কোন বইয়ের অংশ, এটা কিন্তু কিশোর জীবনী বই থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে রবীন্দ্রনাথ এই গ্রন্থটি, এই লেখাটি কোন বই থেকে নেওয়া হয়েছে, এটি হচ্ছে কিশোর জীবনী বই থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো আমরা শুরু করি। হ্যাঁ, রবীন্দ্রনাথ লিখেছেন এটা হায়াত মাহমুদ। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন 19 শতকের শেষ দিকে। সেদিন ছিল বাংলা 1268 সালের 25শে বৈশাখ। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে রবীন্দ্রনাথের যে জন্মটা, ঠিক আছে, এটা কিন্তু বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে যে তার জন্ম 1268 সালের 25শে বৈশাখ, 7ই মে 1861 খ্রিস্টাব্দ। নিজেই তিনি বলেছেন, আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায়। সেকেলে মানে কি? পুরনো, অর্থাৎ পুরনো কলকাতায় তিনি জন্মগ্রহণ করেছেন। তখন কলকাতা খুব একটা উন্নত ছিল না, সেজন্য এটাকে বলেছে সেকেলে, অর্থাৎ একটু পুরনো। তখন ট্রাম ছিল না, বাস ছিল না, মোটর গাড়িও ছিল না, ছ্যাঁকড়া গাড়ি ছিল। তখন যেহেতু যাতায়াত ব্যবস্থাও অতটা উন্নত ছিল না, তখন কোনো ট্রাম ছিল না, বাস ছিল না এবং মোটর গাড়িও ছিল না, ছ্যাঁকড়া গাড়ি ছিল। এখন ছ্যাঁকড়া গাড়ি জিনিসটা কি? ছ্যাঁকড়া গাড়ি হচ্ছে এক ধরনের নিকৃষ্ট মানের ঘোড়ার গাড়ি, যেটা তোমরা চেনো কিনা জানি না। অনেক সময় আমরা বিভিন্ন বাংলা ছবি বা অনেক সময় অনেক জায়গাতেই আমরা দেখেছি ঘোড়ার গাড়ি কিছুটা, যখন মানে আমাদের যখন এই কলকাতা শহর তো পুরনো সময়ের কথা বলছে কবি, তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের অনেক সময় একদমই যাতায়াত ব্যবস্থা উন্নত ছিল না, তো সেই জন্য আর কি এরকম তখন পালকি, তারপর হচ্ছে এই সমস্ত ছ্যাঁকড়া গাড়ি, এগুলো খুব বেশি প্রচলন ছিল। ছ্যাঁকড়া গাড়ি ছিল ঘোড়ার গাড়ি এক ধরনের, ঘোড়ায় টানতো আর ধুলো উঠতো রাস্তায়। তো যেহেতু ঘোড়ায় টানতো, তো সেক্ষেত্রে রাস্তার ধুলো তো উড়বে, এটা তো স্বাভাবিক। কলকাতা শহরের বুকে কলকাতা শহরের বুকে তখন পাথরের চাঙড় বসেনি। তখন কি বসেনি? পাথরের চাঙড় বসেনি, অর্থাৎ পাথরের খণ্ড তখন কিন্তু বসেনি। যেহেতু যাতায়াত ব্যবস্থা সুন্দর ছিল না, তখন রাস্তাঘাটও কিন্তু অতটা উন্নত ছিল না, তখন পাথরের খণ্ড কলকাতা শহরে বসেনি। পথঘাট তখনও অনেকটাই কাঁচা ছিল। বড় বড় দালান কোঠার ফাঁকে ফাঁকে দেখা যেত একটা দুটো পুকুর, তার জলে সূর্যের আলো পড়তো ঝিকমিক। এই যে বড় বড় দালান কোঠার ফাঁকে যে পুকুর থাকতো, সেই পুকুরের জলেই হচ্ছে তোমাদের ঝিকমিকি আলো পড়তো। তারপর দেখো কি বলেছে, বিকেলে অশ্বত্থের ছায়া দীর্ঘতর করে পশ্চিম পাঠে বসতো সূর্য। বিকেলে অশ্বত্থের ছায়া, এই যে অশ্বত্থটা কি? এটা কিন্তু এক ধরনের বৃক্ষ, এটা এক ধরনের একটা গাছ, এটাকে কিন্তু জ্ঞান বৃক্ষও বলা যায় অনেক সময়, কিন্তু এখানে এটা একটা গাছ হিসেবে বোঝানো হয়েছে। বিকেলে অশ্বত্থের ছায়া দীর্ঘতর করে পশ্চিমে পাঠে বসতো, অশ্বত্থের ছায়া পড়তো। হাওয়ায় মূলত নারকেল গাছের সরু সরু পাতার শব্দ হতো ছিঁড়ি। তো হাওয়ায় দুলতো নারকেল গাছের সরু সরু পাতা, যেহেতু অনেক বেশি বাতাস ছিল, তাই নারকেল গাছের পাতা কিন্তু সরু 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 মানে হচ্ছে চিকন বা শীর্ণ, যেটাকে আমরা বলি আর কি। নারকেল গাছের এ ধরনের পাতা কিন্তু হাওয়ায় দুলতো এবং পাতার শব্দ হতো ঝিরিঝিরি। তারপর দেখো, মাঝে মাঝে কোনো গলি থেকে আকস্মাৎ আওয়াজ উঠতো পালকি বেহারাদের হাই হুই। দেখো কি বলেছে, যে কি বলেছে দেখো, মাঝে মাঝে কোনো গলি থেকে আকস্মাৎ আওয়াজ উঠতো পালকি বেহারাদের হাই হুই। আকস্মাৎ মানে হচ্ছে কি, হঠাৎ হঠাৎ এই ধরনের আওয়াজ আসতো। কিরকম? আমি তো তখনই বললাম যে হচ্ছে তখনকার সময়ে পালকি, তারপর হচ্ছে তোমাদের ছ্যাঁকড়া গাড়ি, এই জিনিসগুলো ভীষণ প্রচলন ছিল। তো তখনকার সময় পালকি দিয়ে মানুষজন অনেক বেশি যাতায়াত করতো, বা রাজা বাদশারা সাধারণত দেখা যেত, বা রাজাদের ছেলেমেয়েরা এরকম পালকি দিয়ে যাতায়াত করতো। তো পালকি বেহারা শব্দের অর্থটা কি বলো তো?
পালকি বেহারা শব্দের অর্থ হচ্ছে যারা এই যে পালকি বহন করে। পালকির যে হাতলটা দেখবে কিছু মানুষ কিন্তু এটা জিনিসটা কাঁধে বহন করে। তো এই যে যারা পালকির এই জিনিসটা বহন করে তারাই হচ্ছে কিন্তু পালকি বেহারা, এদেরকেই বলে পালকি বেহারা। তো পালকি বেহারাদের হাই হুই, যখন ওরা আর কি পালকিটা বহন করে তখন বিভিন্ন ধরনের মুখের আওয়াজ আসে। হাই হুই এটা কি বোঝানো হয়েছে। কখনো কখনো বা বড় বড় রাস্তা থেকে সহিসের হেই হো। ম্যাম আপনার কথা কেটে কেটে যাচ্ছে। কথা কেটে কেটে যাচ্ছে? জি না ম্যাম। একটু দেখো ঠিক হয়ে যাবে। মিসের নেট ঠিক আছে, হয়তো তোমার নেটে প্রবলেম এমন কিছু হতে পারে। আচ্ছা বাকিরা কি বুঝতে পারছো মিসকে? জি ম্যাম। আচ্ছা আদনি এখন কি ক্লিয়ার আছে? জি ম্যাম। আচ্ছা শোনো তাহলে পড়াচ্ছি। তো কি বলেছে, পালকি বেহারাদের হাই হুই এবং কখনো কখনো বা বড় রাস্তা দিয়ে সহিসের হেই ও হেক। তো সহিস মানে কি, এটা হচ্ছে ঘোড়ার রক্ষক বা তত্ত্বাবধায়ক। মানে ঘোড়া যারা পরিচালনা করে না, দেখবে যে ঘোড়া নিয়ে যারা আর কি বের হয়, এই ঘোড়া যারা পরিচালনা করে ঘোড়াটিকে, এইটা তাদেরকেই বলে হচ্ছে সহিস। এরই নাম কিন্তু হচ্ছে সহিস, এটাই বলেছে যে সহিসের হেইও হোক। যখন যখন আর কি ধরো একটা ঘোড়া পরিচালনা করে তখন কিন্তু যারা ঘোড়ার রক্ষক, মানে ওই ঘোড়ার রক্ষক যারা, তারা কিন্তু এই ধরনের আওয়াজ করে থাকে যে ঘোড়াটাকে মারে বা আঘাত করে এরকম করে সামনের দিকে আগানোর জন্য। এটাই বলেছে যে বড় বড় রাস্তা থেকে সহিসের হেইও হোক। তারপর দেখো বলেছে যে সাবেককালের পুরনো বিরাট প্রাসাদ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কে ছিলেন জানো? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথের দাদা। ঠিক আছে, তো ওই প্রাসাদটা তারই ছিল। লোকে বলতো জোড়াসাঁকুর ঠাকুর বাড়ি। দ্বারকানাথ ঠাকুরের লেনের 5 নম্বর আর 6 নম্বর মোট দুটো বাড়ি মিলিয়ে এই পরিবারের বাসস্থান। কোন কোন বাড়ির নম্বর কথা বলা হয়েছে? ঠাকুর লেনের 5 নম্বর আর 6 নম্বর, এই মোট দুটো বাড়ি মিলিয়ে এই পরিবারের বাসস্থান। এখানে একটা প্রশ্ন আছে যে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার নাম কি? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এবং লোকে বলতো এটাই হচ্ছে জোড়াসাঁকুর ঠাকুর বাড়ি। ঠিক আছে, দ্বারকানাথ ঠাকুর লেনের 5 নম্বর আর 6 নম্বর এই মোট দুটো বাড়ি মিলিয়ে এই পরিবারের বাসস্থান। তারপর দেখো 5 নম্বর বাড়িটি ছিল বৈঠকখানা। বৈঠকখানাটা কি? বৈঠকখানা হচ্ছে বাড়ির দিকে পিছনের বা বাড়ির বাইরের দিকে কিন্তু বসার জায়গা যেখানে বসে আর কি সকলে মিলে আড্ডা দেয় বা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে, এটাকেই বলে হচ্ছে বৈঠকখানা। কি 5 নম্বর বাড়িটি ছিল বৈঠকখানা। এই জায়গায় বাড়ির পত্তন কিন্তু প্রিন্স দ্বারকানাথের আমলে হয়নি, হয়েছিল তার পিতামহ নীলমণি ঠাকুরের আমলে। কি বলেছে, এই জায়গায় বাড়ির পত্তন মানে হচ্ছে যে বাড়ির শুরু, পত্তন মানে কি শুরু বা আরম্ভ বা সূচনা। বাড়ির আরম্ভটা কিন্তু প্রিন্স দ্বারকানাথের আমলে হয়নি। যদিও এটা বলা হয় যে প্রিন্স দ্বারকানাথের জোড়াসাঁকুর ঠাকুর বাড়ি বা প্রিন্স দ্বারকানাথের জোড়াসাঁকুর ঠাকুর বাড়ি এরকম বলা হলেও জিনিসটা কিন্তু প্রিন্স দ্বারকানাথের আমলে হয়নি, হয়েছিল তার পিতামহ নীলমণি ঠাকুরের আমলে। রবীন্দ্রনাথের জন্মেরও প্রায় 75 বছর পূর্বে, রবীন্দ্রনাথ যখন জন্মগ্রহণ করেছে তার 75 বছর পূর্বে হচ্ছে এই জোড়াসাঁকুর ঠাকুর বাড়ির কিন্তু পতন হয়েছিল, মানে শুরু হয়েছিল বা সূচনা হয়েছিল আর কি। তারপরে দেখো সেটাই হলো গোড়াপত্তন, মানে হচ্ছে আসল পত্তন, মানে একদম আসল শুরু। ওই বাড়িতে তাদের থাকার ব্যবস্থা, সেটার আসল শুরু হয়েছে তখনই। তারপর ক্রমে ক্রমে পুরনো বসত বাড়ির প্রয়োজনের তাগিদে ধীরে ধীরে গড়ে উঠেছে নানান মহল। ঘর অসংখ্য, বহু তলায় বা বহু ছাদে ওঠানামার জন্য নানা রকম সিঁড়ি এখানে ওখানে, যেন এক গোলক ধাঁধা সারাটা বাড়ি। তখনকার যুগের বাড়িগুলোই না বা দালান কোঠাগুলো রাজপ্রাসাদগুলোই না ওরকম ছিল, মানে পুরো একটা যেন গোলক ধাঁধা, মনে হয় যে এক জায়গায় ছেড়ে দিলে আরেক জায়গায় আর কি বের হয়ে আসতে পারবো না, এমন একটা ব্যাপার। এত এত সিঁড়ি, এত এত কক্ষ বা এত রুম, তো যার কারণে আর কি এরকম গোলক ধাঁধার মতো জিনিসটা মনে হয়। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, প্রিন্সের ঐশ্বর্য তখন আর কিছু নেই, তার পুত্রের আমলে
ছেলে দেবেন্দ্রনাথ ঠাকুর তো প্রিন্স নন, ঋষি। প্রিন্সের ঐশ্বর্য মানে কি, প্রিন্সের যে ক্ষমতা বা ধরো যে সহায় সম্পত্তি, এটাই বোঝানো হয়েছে। প্রিন্সের যে কি বলেছে দেখো, প্রিন্সের ঐশ্বর্য তখন আর কিছুই নেই, নেই তার পুত্রের কিছুই নেই তার পুত্রের আমলে। ছেলে দেবেন্দ্রনাথ ঠাকুর তো প্রিন্স নন, সে ছিল ঋষি। অর্থাৎ ছেলে দেবেন্দ্রনাথ ঠাকুর প্রিন্সের ঐশ্বর্য নেই, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ছেলে দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি তো প্রিন্স নন, তিনি হচ্ছেন একজন ঋষি। কিন্তু তখন সেই বিরাট প্রাসাদের বড় বড় দেউড়িতে প্রাচীনকালের স্মৃতি। অর্থাৎ কি বলেছে, কিন্তু তখন সেই বিরাট প্রাসাদের বড় বড় দেউড়িতে প্রাচীনকালের স্মৃতি। দেউড়ি মানে কি জানো? দেউড়ি মানে হচ্ছে সদর দরজা, মানে দরজার একদম আমরা যখন ঘরে ঢুকি, ঘরে ঢুকার একদম শুরুতেই যে দরজাটা থাকে এরকম, এটা কি বলে হচ্ছে দেউড়ি বা সদর দরজা। তখনকার যুগের ওই সব বাড়িতে তোমার বা ওই ধরনের দালান কোঠা মানে রাজবাড়িগুলোতে সদর দরজা খুব সুন্দরভাবেই তোমাদের সাজানো থাকতো, বুঝছো? খুব সুন্দরভাবে সাজানো থাকতো। তো দেখো কি কি ছিল, ভাঙা ঢাল, বর্ষা, মরচে পোড়া তলোয়ার ঝুলছে। তখন কীরকম ঝুলতো, ভাঙা ঢাল, তারপর হচ্ছে এগুলো হচ্ছে সবই এক ধরনের একটি হাতিয়ারের নাম। তারপর হচ্ছে বর্ষা, বর্ষাটা কি, বর্ষাটা হচ্ছে তোমরা শব্দার্থেও দেখতে পাবে হয়তো বা যখন শব্দার্থ হবে, যে এক প্রান্তে লোহার ফলাযুক্ত একটা হাতিয়ার, এগুলো সবগুলোই হাতিয়ার। এই যে ভাঙা ঢাল, তারপর বর্ষা, মরচে পড়া তলোয়ার ঝুলছে, এগুলো কোথায় ঝুলে? সদর দরজা মানে সামনের দরজাটার দিকে কিন্তু এই জিনিসগুলো ঝুলিয়ে রাখা হয়। উঠোনি তো 3-4টে, বাগান বড় বড়, সদর অন্দরের আলাদা আলাদা। অর্থাৎ উঠোন 3-4টে এবং বাগানগুলো বেশ বড় বড়। সদর মানে কি, ভেতর এবং বাহিরের জন্য আলাদা আলাদা, ভেতরে এক ধরনের এবং বাইরে অন্য ধরনের। এটা কি বলেছে, সদর অন্দরের জন্য কিন্তু আলাদা আলাদা। বাড়ি ভরা লোক, আগুনতি দাস দাসী, সব সময় হই হই গম গম করছে। বাড়ি ভরা লোক কারণ বড় পরিবার, তো অনেক লোকজন থাকে। আগুনিত দাস দাসী, তখনকার সময় কিন্তু তোমাদের রাজা বাচ্চারা অনেক দাস দাসী রাখতেন। তারা সাধারণত নিজেরা তেমন একটা কাজকর্ম, তাদের স্ত্রী লোকেরা খুব একটা কাজকর্ম করতেন না, অনেক দাস দাসী থাকতেন। তারা নবাবী হালে আর কি লাইফ লিড করতো বা জীবনযাপন করতো। তো তখনকার সময় অনেক দাস দাসী রাখা হতো। সব সময় একটা হই হই গম গম ব্যাপার চলছে বাড়িতে, যেহেতু লোকজনও বেশি। তখন গ্যাস বাতি ছিল না, বিজলি বাতি আসেনি, কেরোসিনের তেলের আলো তখন জানতো না কেউ। সন্ধ্যাবেলায় ঘরের ফরাশ এসে রেড়ির তেলে আলো জ্বালিয়ে দিয়ে যেত। কি বলেছে দেখো, সন্ধ্যাবেলায় ফরাশ এসে, এই ফরাশটা কি বলতো? এই ফরাশটা হচ্ছে আচ্ছা সরি, তো এই ফরাশটা হচ্ছে যারা আর কি যেসব দাস দাসীরা আর কি ঝাড়া মোছার কাজ করতো না, তাদেরকেই হচ্ছে ফরাশ বলে। তো সন্ধ্যাবেলায় ঘরে ঘরে ফরাশ এসে রেড়ির তেলের আলো জ্বালিয়ে দিয়ে যেত। রেড়ি হচ্ছে এক ধরনের ক্যাস্টর ওয়েল, যেটাকে ইংলিশে বলে আর কি। এই তখন কিন্তু ছিল না, কি জানি বলে, গ্যাস পাতি ছিল না, বিজলি পাতি, কেরোসিন, এই জিনিসগুলো ছিল না। তো তখন কি করতো, যারা আর কি ঝাড়া মোছার কাজ করে, এই দাসীরা কি করতো, রেড়ির তেলের আলো জ্বালিয়ে দিয়ে যেত। তখন পানির কল বসেনি। আজকাল শহরে যেমন ট্যাপ ওয়াটার, তেমনি সেদিন কিন্তু ছিল না, সেদিন এরকম ছিল না। টিউবওয়েলও লোকে জানতো না তখন। দুজন বেহারা বাঁকে করে কলসি ভরে মাঘ ফাগুনের গঙ্গা থেকে পানি তুলে আনতো। দুজন বেহারা, ওই যে বললাম যে ওটাই কিন্তু বেহারা, যারা আর কি ধরনের কাজকর্ম করে, পালকি বেহারা যারা, তো এদেরকেই হচ্ছে বোঝানো হয়েছে। তো দুজন বেহারা কি করতো, বাঁকে করে কলসি ভরে মাঘ ফাগুনের গঙ্গা থেকে পানি তুলে আনতো। একতলা অন্ধকার ঘরে সারি সারি ভরা থাকতো বড় বড় জ্বালায় সারা বছরের খাবার জল। অর্থাৎ কি বলেছে, যে সারা বছরের খাবার জল কিন্তু সারি সারি ভরা থাকতো বড় বড় জ্বালায়। জ্বালা মানে কি, মটকা বা জ্বালা এরকম বোঝায়। তোমরা দেখেছো কিনা জানি না, এক ধরনের মটকা আছে বেশ বড়, অনেক বড়, মানে মনে হয় যে অনেক পানি ধরবে বা কোনো কিছু রাখলে অনেক বেশি পরিমাণে ধরবে, বেশ বড় ধরনের। তো এই ধরনের জ্বালা বা মটকায় সারা বছরের খাবার জল
কিন্তু ভরে রাখা হতো। দেউড়িতে ঘন্টা বাজতো ঢং ঢং ঢং। তারপর দেখো, সে এক অন্য যুগ। কি বলেছে? সে এক অন্য যুগ। ওই রকম আলো আধার ঘেরা বিরাট প্রাসাদের মধ্যে রবীন্দ্রনাথ জন্মেছিলেন এবং বড় হচ্ছিলেন। কিন্তু আশ্চর্য কি জানো, প্রিন্স দ্বারকানাথের পৌত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রিন্স দ্বারকানাথের পৌত্র। পৌত্র মানে কি বলো? পৌত্র মানে হচ্ছে নাতি। ঠিক আছে? তো রবীন্দ্রনাথের দাদা ছিলেন হচ্ছে প্রিন্স দ্বারকানাথ, তাই প্রিন্স দ্বারকানাথের নাতি ছিল রবীন্দ্রনাথ। পৌত্র শব্দের অর্থ কিন্তু এই যে নাতি। পৌত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি। শৈশবে ও বাল্যে যেভাবে তার দিন কেটেছে তার তুলনায় এখন রাজপুত্রের মতো আছো তোমরা। এটা আমাদেরকেই বোঝানো হয়েছে, মানে রবীন্দ্রনাথের বেড়ে ওঠাটা আসলে এতটাই কষ্ট সহিষ্ণু ছিল। তো সেক্ষেত্রে আমরা এবং তোমরা, আমরা কিন্তু খুব ভালোভাবেই বড় হচ্ছি আর কি। তারপর দেখো, বহু পরে দুঃখ করে লিখেছিলেন, আমি ছিলুম সংসার পদ্মার বালুচরের দিকে অনাদরের কূলে। এটা কে বলেছেন? রবীন্দ্রনাথ বলেছেন। তিনি বহু দুঃখ করে লিখেছিলেন, আমি ছিলুম সংসার পদ্মার বালুচরের দিকে। মানে একটা খুব নিকৃষ্টতম জিনিসের কথা, জায়গার কথা বোঝানো হয়েছে আর কি। নিকৃষ্ট বোঝানো হয়েছে, অবহেলার ছলে একটা কিছু বোঝানো হয়েছে। আমি ছিলুম সংসার পদ্মার বালুচরের দিকে অনাদরের কূলে, অর্থাৎ কেউ তাকে তেমন একটা না আদর করতো না, বা খুব একটা যে যত্ন নিয়ে তাকে পড়াশুনো করানো বা তাকে টেক কেয়ার করা, এই জিনিসগুলো রবীন্দ্রনাথ কখনোই কিন্তু পাননি। আসলেই তো তাই। ছেলেবেলায় বাবা মা ভাই বোনদের স্নেহ, আদর, যত্নই আমাদের একমাত্র সম্বল, সবচেয়ে কাম্য। কাম্য মানে কি? এটাই আমরা পাই, এটাই আমাদের প্রাপ্য। যেমন তোমরা তোমাদের বাবা মা থেকে এক্সপেক্ট করো যে তারা তোমাদেরকে ভালোবাসবে, তোমাদেরকে যত্ন করবে, তোমাদের অনেক যত্ন নিয়ে নিয়ে পড়াশুনো করাবে, তাই না? তোমাদের দিকে একটা এক্সট্রা কেয়ার নেবে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে তার ব্যতিক্রম। তিনি এই ধরনের জিনিসগুলো কখনোই আসলে সেভাবে করে পাননি। অথচ এই বালক তার কিছুই পায়নি। রুগ্ন মা ছেলের কোনো খোঁজ খবরই রাখতে পারেন না। অর্থাৎ রবীন্দ্রনাথের মা ছিলেন রুগ্ন, কিছুটা রোগী। তিনি রবীন্দ্রনাথের খুব একটা খোঁজ খবর রাখতে পারতেন না। আর বাবা সর্বদাই বাইরে ঘুরে বেড়ান স্থান থেকে স্থানান্তরে। বাড়িতে আসেন যেন দুদিনের মুসাফির। মুসাফির মানে কি? এই যে যারা এরকম আর কি ঘুরতে আসে, এটাকেই বোঝানো হয়েছে আর কি, মুসাফির। বয়োজ্যেষ্ঠ ভাই বোনেরাও যে যার খেয়ালে, অর্থাৎ যারা বড় ভাই বোন রয়েছে সকলেই যে যার খেয়ালে, কারোর আসলে মানে রবীন্দ্রনাথকে নিয়ে ভাবারও তেমন কোনো সময় নেই। এটাই বলেছে যে বয়োজ্যেষ্ঠ ভাই বোনেরাও যে যার খেয়ালে। অথচ 14 জন ভাই বোনের মধ্যে তিনিই তো কনিষ্ঠ। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? এখানে কি বলেছে? একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে কিন্তু। কি বলেছে? 14 জন ভাই বোনের মধ্যে কিন্তু তিনিই ছিলেন একমাত্র কনিষ্ঠ। ছোট ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাদের ভাই বোন ছিল 14 জন এবং তার মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন সবার ছোট। তাহলে কে আছে এই শিশুর? আছে বাড়ির পুরাতন দাসদাসী, আছে 3 কড়ি দাই কিংবা শঙ্করী কিংবা পেরি। আচ্ছা, তোমরা কি মিসের পড়া বুঝতে পারছো এবং শুনতে পাচ্ছো? একটু জি জানাবে। ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো মিসের পড়া? কোথাও কি বুঝতে অসুবিধে হচ্ছে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করছি। তো কি দেখো, বাড়ির পুরনো দাসদাসী, আছে 3 কড়ি দাই কিংবা শঙ্করী কিংবা পেরি। এরা সবাই হচ্ছে দাসদাসী। তাদের পায়ে পায়ে ঘুরে স্নেহ তিরস্কারে দিন চলে যায় রবীন্দ্রনাথের, তাই না? তাদের পায়ে পায়ে ঘুরেছে, অর্থাৎ আমরা যেমন আমাদের বাবা মায়ের যত্নটা পাই না, রবীন্দ্রনাথ কিন্তু সেটা পাননি। তিনি হচ্ছে দাস দাসীদের সাথে থেকে থেকে তাদের পায়ে পায়ে ঘুরে বড় হয়েছেন, মানে এক প্রকার অবহেলার ছলেই আর কি তারা সে বড় হয়েছেন। তারপর দেখো, সন্ধে হয়ে গেছে, ফিকে জ্যোৎস্নার আলো এসে পড়ে বিরাট টানা বারান্দায়। ফিকে জ্যোৎস্নার আলো মানে কি? অনুজ্জ্বল একটা জ্যোৎস্নার আলো, আবছা আবছা একটা জ্যোৎস্নার আলো বোঝানো হয়েছে বিরাট টানা বারান্দায়। সেই স্বল্প লোকে বারান্দায় পা মেলে দিয়ে বসে উরুর উপর প্রদীপের সলতে পাকাচ্ছে তারা, আর নিজেদের মধ্যে গুনগুন করে যে যার দেশের কথা বলা বলি করছে। কাদের কথা বলা হয়েছে বুঝেছো? এই যে দাস দাসীদের কথাই বলা হয়েছে। তারা হচ্ছে 3 কড়ি দাই কিংবা শঙ্করী, পেরি, এদের কথা এখানে বলা হয়েছে। এরা কি করছে? এরা হচ্ছে স্বল্পালোকে বারান্দায় পা মেলে। স্বল্পালোক শব্দের অর্থ কি জানো? অল্প আলো। স্বল্পালোক মানে হচ্ছে অল্প আলো।
এই যে অল্প আলোতে বসে তারা বারান্দায় পা মেলে দিয়ে উড়ুর উপর মানে হচ্ছে হাঁটুর উপর আর কি, হাঁটুর উপর প্রদীপের সলতে পাকাচ্ছে তারা, আর নিজেদের মধ্যে গুনগুন করে যে যার দেশের কথা বলা বলি করছে। আমরা অনেক সময় দেখতে পাই, দেখবে যে কয়েকজন দাস দাসী যখন একসাথে হয়, বা দাস দাসী না, আসলে সাধারণত যখন দুটো ভিন্ন পরিবারের মানুষও যখন একত্রিত হয়, তোমাদের মা অথবা তোমাদের কোনো বন্ধুর মা এরকম যদি থাকে, তাহলে দেখবে যে এক একজন এক একজনের গল্প করছে, যে যার বাড়ির গল্প করছে, যে যার পরিবারের গল্প করছে, সন্তানের গল্প করছে। তো এরকম আর কি একটা ভাব বিনিময়ের ব্যাপার। তো ওই দাস দাসীরাও এরকমই ছিলেন আর কি, তারাও নিজেদের মধ্যে কিন্তু যে যার দেশের কথা বলা বলি করছে। তাদেরই পাশে এক কোণে আচ্ছা দেখো, তাদেরই পাশে এক কোণে চুপচাপ সুবোধ ছেলে রবীন্দ্রনাথ গুনগুন বসে আছেন হয়তো। তাদেরই আশেপাশে, যেহেতু প্রথমে বলেছি যে সে আর কি দাস দাসীদের সাথেই বড় হয়েছে, দাস দাসীদের পায়ে পায়ে ঘুরে বড় হয়েছে, তো সেক্ষেত্রে এই যে তারা কথাবার্তা বলে এভাবে সেভাবে রবীন্দ্রনাথ সেটা শোনেন, তার সময় কেটে যাচ্ছে এভাবে করি, ঠিক আছে। রাত্রে মশারির ভেতরে শুয়ে ঘুম আসে না, তিন কড়ি দাসী গল্প বলে, রূপকথা, তেপান্তরের মাঠ, জোছনায় যেন ফুল ফুটে রয়েছে, প্রকাণ্ড মাঠ ধুধু, এপার ওপার দেখা যায় না, ধবধবে রূপলির চাঁদনি, রাজপুত্রের ঘোড়া ছুটছে খটাখট খটখট খটখট। আর দাসীরা যখন গল্প বলে বা কোনো এ ধরনের কিছু বলে আর কি, তখন রবীন্দ্রনাথ সেটা কিন্তু শোনেন। এটাই বলছে রাতের বেলা। তারপর দেখো, কিন্তু এই রূপকথা শোনার সুখও ভাগ্যে সইল না শেষ অবধি। কি বলেছে, এই যে রূপকথা শুনছে, এই রূপকথা শোনার সুখটাও শেষ অবধি কিন্তু সইল না। শেষ অবধি মানে কি, শেষ শেষ পর্যন্ত। পর্যন্ত। শেষ পর্যন্ত বয়স একটু বাড়তেই 5-6 বছরের বালককে অন্তপুর ছেড়ে চলে আসতে হলো 12 বাড়িতে। এখন মানুষ হতে লাগলেন চাকর বাকরদের তত্ত্বাবধানে। তাকে অন্তপুর মানে কি জানো, যেখানে তার নিজের বাড়ি আর কি, তো সেই জায়গা অন্তপুর ছেড়েই তাকে চলে আসতে হলো 12 বাড়িতে। এখন মানুষ হতে লাগলেন চাকর বাকরদের তত্ত্বাবধানে, দাস দাসীদের সাথে আর কি। কি কঠোর সে জীবনযাত্রা। চিন্তা করে দেখো যে আমাদের জীবনটা যদি এরকমভাবে মানে হতো আর কি, বাবা মায়ের সাথে, বাবা মা আছেন, সব আছেন, ভাই বোন আছেন, কিন্তু আমরা দাস দাসীর কাছে বড় হচ্ছি, দাস দাসীর তত্ত্বাবধানে বড় হচ্ছি। ব্যাপারটা খুবই মানে কষ্ট সহিষ্ণু একটা ব্যাপার না? কত কঠিন একটা জীবনযাত্রা ছিল তার। ছোট থেকেই সে আসলে আদর যত্ন স্নেহ এসবের কোনো ধাঁচই কিন্তু সে পায়নি। তারপর দেখো, বড়লোকি বিলাসিতার ধারে কাছে ঘেঁষতে দেয়া হতো না তাকে। একান্ত গরিবি হালে বাল্যকাল কেটেছে। গায়ে খুব অল্প কাপড় থাকতো, সুতির একটি জামা আর একটি পায়জামা। কি থাকতো? খুবই অল্প কাপড়, সুতির একটা জামা থাকতো, একটা পায়জামা থাকতো। প্রচণ্ড শীতে হয়তো আরেকটি সুতির জামা যোগ হয়েছে, তবে বেশি আর কিছুই নয়। প্রচণ্ড যখন শীত লাগতো তখন হয়তো বা সুতির জামা যোগ হয়েছে, মানে খুবই অল্প। দেখো আমাদের জামা জুতার তো আল্লাহ রহমতে কোনো অভাব নেই, আমাদের একটা জামা না থাকলে আরেকটা জামা, আরেকটা জামা, আমরা জামা পরিবর্তন করে করে পরতে পারি, কত সুন্দর। কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে দেখো, শুধু একটাই সুতির একটি জামা ছিল আর একটা পায়জামা ছিল। প্রচণ্ড শীতে হয়তো একটা সুতির জামা সাথে সাথে যুক্ত হতো। কতটা গরিবী হালে সে বড় হয়েছে, তবে বেশি আর কিছু নয়। বুড়ো নিয়ামত দর্জি চোখে গোল গোল চশমা, জামা গড়িয়ে দিত, কিন্তু সে জামায় পকেট থাকতো না কখনোই। কে? বুড়ো নিয়ামত দর্জি। দর্জি মানে কি? টেলার, যিনি আর কি জামা কাপড় সেলাই করে, এটা তো তোমরা জানোই। তো ওই দর্জির নাম ছিল কি? নিয়ামত। তো বুড়ো নিয়ামত দর্জি চোখ গোল গোল চশমা, জামা পরিয়ে দিত, কিন্তু সে জামায় পকেট থাকতো না কখনোই। কি বলেছে দেখো, সে জামায় পকেট থাকতো না কখনো। 10 বছর বয়সের আগে মোজা পরতে পাননি তিনি। দেখেছ, 10 বছর বয়সের আগে তিনি মোজা পরতে পাননি, সে যতই শীত থাকুক, যত যাই থাকুক। অথচ আমাদের সময়কে আমরা কি দেখি, যে ছোট ছোট বাচ্চা, ছোটদেরকে আরো বেশি যত্ন করা হয়। অতিরিক্ত শীত থাকলে একদম মোজা, তারপর সোয়েটার, এটা সেটা যেভাবে দিয়ে আর কি বাচ্চাটাকে ওম দিয়ে রাখা যায়, উষ্ণতার মধ্যে রাখা যায়। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ 10 বছর বয়সের আগে কোনো মোজাই পরতে পাননি তিনি। উঠতে হতো ভোরে, বেশি শীত লাগলে পায়ে পায়ে এগোতেন তোষাখানার দিকে। কি বলেছে দেখো, বেশি শীত লাগলে পায়ে পায়ে এগোতেন তোষাখানার দিকে। তোষাখানা কি? চাকররা যেখানে থাকে সেদিকে আর কি, চাকরের
চাকরদের থাকার যে জায়গাটা সেখানকার দিকে সে যেত যদি তার খুব বেশি শীত লাগতো। চিন্তা করো, সে তার বাবা মার কাছে যেতে পারছে না, সে ভাই বোনের কাছে বলতে পারছে না যে আমার শীত করছে বা আমার কোনো কিছু জামা কাপড় আমাকে দাও। সে কী করতো, তোষাখানার দিকে যেত, চাকররা যেখানে থাকে সেই দিকে তাকে যেতে হতো। উদ্দেশ্য যদি একটু আগুন মেলে সেঁকে নেওয়া যায় হাত পাগুলো। তার কাছে তো কোনো শীতের জামা কাপড় ছিল না, তো তাই ওই তোষাখানার দিকে সে কেন যেত, যাতে করে আর কি তার একটুখানি, আমরা যেমন রোদের একটুখানি হলে আগুন পোহাতে যাই, অনেক সময় আমরা শীতকালে আগুন জ্বালাই, এরকম আগুনে উষ্ণতা নিতে যায় না, তো এরকমই তিনি আর কি তোষাখানার দিকে যেত। তার উদ্দেশ্য ছিল যে যদি একটু আগুন মেলে সেঁকে নেওয়া যায় হাত পাগুলো। আধো অন্ধকারে হয়তো তখন জ্যোতিদার জন্য চিনতে রুটি টোস্ট করছে। জ্যোতিদাকে, এই জ্যোতিদা হচ্ছে কিন্তু রবীন্দ্রনাথের বড় ভাই। তো জ্যোতিদার জন্য কে চিনতে রুটি টোস্ট করছে, চিনতে হচ্ছে আরেকজন দাসী। তো এখানে চিনতেটা কিন্তু একটা নাম, এটা খেয়াল রেখো, চিনতে হচ্ছে একটা নাম। তো চিনতে কি করছে, রুটি টোস্ট করছে রবীন্দ্রনাথের বড় ভাই জ্যোতির জন্য। বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ, বড় ভাইয়ের নাম কি জ্যোতিরিন্দ্রনাথ, খাস চাকর ছিল চিন্তা। অর্থাৎ বড় ভাই, তাদের আলাদা আলাদা চাকর ছিল। দেখো মানে তিনি একজন জ্যোতিরিন্দ্রনাথ ছিলেন ছেলে, রবীন্দ্রনাথের ভাই, তার জন্য খাস চাকর ছিল। এবং তার নাম কি ছিল, জ্যোতিরিন্দ্র ঠাকুরের খাস চাকর ছিল কিন্তু চিন্তা। চিনতে বলেই ডাকে সকলে, ঠিক আছে, তাকে চিনতে বলে সকলে ডাকে। এটা কিন্তু একটা প্রশ্ন, ঠিক আছে, যখন এমসিকিউ আসবে তখন এরকম আসতে পারে যে জ্যোতিরিন্দ্রনাথের খাস চাকর কে ছিল এবং তার ডাক নাম কী ছিল, বা তাকে সকলে কী নামে ডাকতো, তাকে সবাই চিনতে নামে ডাকতো। লোহার আংটায় কাঠের কয়লা জ্বালিয়ে তার উপর ঝাঁঝরি রেখে রুটি টোস্ট করছে সে, আর গান গাইছে গুনগুন, মধুকানের গান। পাউরুটির উপর মাখন গলার গন্ধে সারা ঘর ভরা। জিভে জল এসে গেল, লোভাতুর দৃষ্টিতে করুণ চোখে তাকিয়ে রইলেন সেদিকে। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। লোভাতুর দৃষ্টি মানে কি, ধরো একটা কোনো লোভনীয় কিছু দেখলে আমাদের একটু লোভ হয় না, যে ইস আমি যদি একটু খেতে পারতাম, ইস আমিও যদি খাবারটা এখন কাছে পেতাম। তো এরকম যে একটা লোভতার যে দৃষ্টি, এটা করুণ চোখে সে তাকিয়ে আছে। খাবারটা তো সে পাবে না, এটা তার ভাইয়ের জন্য। সে আর কি লোভাতুর দৃষ্টিতে করুণ চোখে তাকিয়ে রয়েছে। কিন্তু হায়, চিন্তের কি কঠোর প্রাণ। টোস্ট করা রুটি নিয়ে চলে গেল যথানিয়মে। তার বরাতে কিছুই জুটল না। আচ্ছা সরি, মিসের একটু ভুল হয়েছে। এখানে যে লোভাতুর দৃষ্টিতে করুণ চোখে তাকিয়ে রইলেন, এখানে চিন্তের কথা বলা হয়েছে, বুঝেছো? এখানে চিন্তের কথাই বলা হয়েছে। যেমন আমাদের দাস দাসীরা অনেক সময় দেখা যায় যে আমরা যখন কোনো খালা বা বুয়া রাখি বাসে সাধারণত, তারা যে আমাদের জন্য অনেক সময় কি করে, নাস্তাটা দিয়ে আসে। ধরো আমাদের মা যখন নাস্তা আমাদের জন্য বানান, তখন কিন্তু নাস্তাটা অনেক সময় দিয়ে আসতে বলা হয় আমাদের বাসায় যে খালা থাকে তাকে। তো অনেক সময় দেখা যায় অনেক মানুষজন তাদেরকে খেতে দেয় না, আমাদেরকে ঠিকই, ছেলে মেয়েদেরকে ঠিকই ভালোটা খেতে দিচ্ছে এবং নিজেরা ভালোটা খাচ্ছে, কিন্তু ওই দাস দাসী বা চাকর বাকর দিকে কোনো খেয়াল নেই। তো সে আর কি, সে জানে তার কপালে জুটবে না, যে চিনতে জানে যে তার কপালে জুটবে না, তে সে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল। তার বরাতে কিছুই জুটলো না, মানে তার কপালে কিছুই জুটলো না আর কি। রুটিন মাফিক যে খাবার বরাদ্দ ছিল তাই খেতে হয়েছে মুখ গুজে। আবদার করার কেউ নেই, কান্নাকাটি করলেও হৃদয় গলবে না কারো। এটা রবীন্দ্রনাথের কথা বলা হয়েছে। রুদ্ধ জীবনের ফাঁকে বৈচিত্র্য আসতো না কখনো। কি বলেছে দেখো, রুদ্ধ জীবনের ফাঁকে বৈচিত্র্য আসতো কখনো কখনো। রুদ্ধ জীবন মানে কি, এই যে একটা বন্দি জীবন, বা এই যে ধরো একটা খুব বিরক্তিকর, মানে সে তার নিজের মতো করে কিছু করতে পারছে না, এরকম একটা জীবন আর কি। তো এই রুদ্ধ জীবনের ফাঁকে বৈচিত্র্য মানে কি, ভিন্নতা বা একটু আলো আসতো কখনো কখনো। হয়তো শখের যাত্রা হবে বাড়িতে, যাত্রার পার্টি গেছে। যাত্রা মানে কি, এটা হচ্ছে দেবতাগণ তখনকার সময়ের যাত্রা বলে এটাকে, যাত্রাপালা বলে, দেবতাগণের একটা উৎসব এটাকে বলে আর কি। তো এই যাত্রার সময় আর কি একটুখানি মানে উৎসব মুখর লাগে। ওই যে এটাই বলেছে যে রুদ্ধর জীবনের ফাঁকে বৈচিত্র্য আসতো কখনো কখনো। ওই যাত্রা যখন হতো, এটা কিন্তু একটা উৎসব দেবতাগণের, তো তখন আর কি একটুখানি আনন্দ লাগতো বা বৈচিত্র্য আসতো জীবনে। বারান্দা জুড়ে বসে গেছে দলবল, চারিদিকে উঠেছে তামাকের ধোঁয়া। ছেলেগুলো লম্বা চুলওয়ালা, চোখে কালি পড়া, অল্প বয়সে তাদের মুখ গিয়েছে পেকে, পান খেয়ে ঠোঁট গিয়েছে কালো হয়ে। সাজগোজের আসবাব আছে রং করা টিনের বাক্সয়। দেখো কি বলেছে, সাজগোজের আসবাব কিসের মধ্যে রেখেছে, রং করা টিনের বাক্সে। তবু শেষ রক্ষা হতো না। যাত্রা দেখার পূর্বে ঘুমোতে যেতে হতো জোর করে, ধরে নিয়ে যেত কেন চাকররা, কোনো চাকর।
মানে রবীন্দ্রনাথ আসলে শেষ পর্যন্ত তেমন কিছু ছোট ছিল তো, যেহেতু ছোট তাহলে আর এমনিতেও সে অবহেলায় বড় হচ্ছে, তাকে আসলে একদম শেষ পর্যন্ত যাত্রা উপভোগ করতেও দেওয়া হতো না, তাকে আর কি ধরে বেঁধে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হতো, কোনো না কোনো একজন চাকর বা দাসী তাকে ঘরে নিয়ে যেত। এরপর দেখো কি বলছে, দিন চলছিল এভাবে মন্থর গতিতে। মন্থর গতি মানে কি? মন্থর গতি মানে হচ্ছে কিন্তু ধীর গতি। তো এই যে ধীর গতিতেই কিন্তু তার জীবনটা চলছে, দিন যাচ্ছে। পালোয়ান জমাদার শুভারাম থেকে 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 মগুর ভাজত মস্ত ওজনের। কি বলেছে দেখো, পালোয়ান জমাদার। তো পালোয়ান মানে কি? শক্তিশালী বীর আর কি, যারা আর কি পালোয়ান হয়ে থাকে সাধারণত কুস্তি করে, এদেরকে হচ্ছে পালোয়ান বলে। তো পালোয়ান জমাদার শুভারাম থেকে থেকে মুগুর ভাজত মস্ত ওজনের। বালক রবি ও আরও দু একজন তার কানের কাছে গিয়ে চিৎকার করে উঠত রাধাকৃষ্ণ বলে। কে কে? বালক রবি ও আরও দু একজন তার কানের কাছে গিয়ে চিৎকার করে উঠত রাধাকৃষ্ণ বলে। মাইনে করা দিনু শেখরা ফুসফুস করে হাঁপুড় টানছে, উঠোনে বসে তুলো ধুনছে ধুনুরি। মাইনে করা দিনু শেখরা। শেখরা মানে কি জানো? শেখরা শব্দ, দিনু কিন্তু একজনের নাম, দিনু হচ্ছে ওই শেখরার নাম। শেখরা শব্দের অর্থ কি? যারা হচ্ছে সোনার উপর অলঙ্কারগুলো নির্মাণ করে, সোনার উপর অলঙ্কার নির্মাণকারীদেরকে কিন্তু শেখরা বলে। তো এই শেখরা হচ্ছে নাম কি বলেছে? মাইনে করা দিনু। দিনু শেখরা ফুসফুস করে হাঁপড় টানছে, উঠোনে বসে তুলো ধুনছে ধুনুরি। ধুনুরি কি? যারা আজকে তুলো ধুনে যারা আর কি, তাদেরকে আর কি ধুনুরি বলে। তারপর কি বলেছে, কানা পালোয়ান হীরা সিংয়ের সঙ্গে কুস্তি লড়ছে মুকুন্দলাল দারোয়ান। চটাচট লাগাচ্ছে চাপড়। চাপড় মানে কি? থাপড় বা চর, দুই পায়ে চর লাগাচ্ছে। ডন ফেলছে 20-25 বার ঘন ঘন, অর্থাৎ একজন আরেকজনকে উঠিয়ে উপরে একবার ফেলছে, এরকম আমরা কুস্তির ক্ষেত্রে দেখি না? তো এরকম আর কি এটা করছে। ভিখারির দল বসে আছে ভিক নেবে বলে, মানে ভিখারির দলেরা ভিক্ষা নেওয়ার জন্য বসে আছে। গল্প বলছে আব্দুল মাঝি দাড়ি নেড়ে নেড়ে। আমি ডাক দিলুম, আও বাচ্চা। সে সামনের দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণটা নিয়ে নিলেম অন্তত 20 ক্রোশ রাস্তা, অর্থাৎ বাঘের বাচ্চাকে নিয়ে অনেকটা গুণ টানিয়ে নিয়েছে, 20 ক্রোশ রাস্তার মতো। গো গো করতে থাকে, পেটে দিই দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তার 1.5 ঘন্টায় পৌঁছে দিয়েছিল, যেহেতু বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিয়েছিল, তাই আর কি এরকম 1.5 ঘন্টায় পৌঁছে দিতে পেরেছিল। এভাবে দিন কাটে, এভাবে দিন কাটে। হাতেখড়ি সবেমাত্র হয়েছে। হাতেখড়ি মানে কি? হাতেখড়ি মানে হচ্ছে একটা প্রাথমিক যে শিক্ষা বাচ্চাদের, বা হাতেখড়ি সেটাকেই বলে, যে যখন হাতের লেখা শুরু হয় আর কি বাচ্চাদের একদম প্রাথমিকভাবে, এটাকে বলে কিন্তু হাতেখড়ি। হাতেখড়ি সবেমাত্র শুরু হয়েছে, ছড়ার রাজ্য আর পুরীর দেশের বন্ধ দুয়ার তার চোখের সামনে খুলে গেল। শ্রীকণ্ঠবাবু ছিলেন বাড়ির বন্ধু। শ্রীকণ্ঠবাবু কে ছিলেন? এটা কিন্তু একটা প্রশ্ন। শ্রীকণ্ঠবাবু কে ছিলেন বা বাড়ির বন্ধু কে ছিলেন? বাড়ির বন্ধু কিন্তু ছিলেন শ্রীকণ্ঠ বাবু। দিনরাত গানের মধ্যেই ডুবে থাকতেন। বারান্দায় বসে তিনি চামেলির তেল মেখে স্নান করতেন। চামেলির তেল, এটা এক ধরনের একটা তেলের নাম, চামেলির তেল। হাতের গুড়ি গুড়ি থেকে ভুর ভুর করে অম্বরী তামাকের সুগন্ধ উঠত। গুনগুন করে গান করতেন, যখন আর আনন্দ ধরে গুনগুন করে গান করতেন। তো এটা কি? গুড়ি গুড়ি শব্দের অর্থ কি? গুড়ি গুড়ি হচ্ছে তামাক সেবন করার যে যন্ত্রটা, এটাকেই হচ্ছে গুড়ি গুড়ি বলে। তো হাতের গুড়ি গুড়ি থেকে, মানে ওনার হাতে তো ওই তামাক সেবন করার যন্ত্রটা আছে, তো এই হাতের গুড়ি গুড়ি থেকে ভুর ভুর করে অম্বরী তামাকের সুগন্ধ উঠত। যখন কেউ তামাক খায়, তোমরা দেখেছো কিনা জানি না, যখন কেউ তামাক সেবন করে তখন এরকম কিন্তু তার গুড়ি গুড়ি বা হচ্ছে তামাক সেবনের যন্ত্রটা থেকে কিন্তু ধোঁয়া ওঠে বা একটা সুগন্ধ মতো উঠে। গুনগুন করে গান করতেন। যখন আর আনন্দ ধরে রাখতে পারতেন না, তখন উঠে দাঁড়াতেন, নেচে নেচে থাকতেন, সে তার হাস্যোজ্জ্বল চোখ বড় বড় করে গান ধরতেন। ঠিক আছে, শ্রীকণ্ঠবাবুর কথা এখানে বলা হয়েছে। ময় ছাড়ো ব্রজকি বাঁশরি, এটা একটা গানের মতো আর কি, একটা গানের কথাই বলা হয়েছে যে ময় ছোড়ো ব্রজকি বাঁশরি, সত্যপ্রসাদের বোন ইরু। আচ্ছা দেখো,
সত্যপ্রসাদের বোন হচ্ছে ইরু, ইরাবতী। ইরুর নাম কি? ইরু, মানে ডাকনাম হচ্ছে ইরু আর কি। তো ইরাবতী নামে, ইরাবতী হচ্ছে তার নাম। সে আবার কোনোখানে রাজার বাড়ি আবিষ্কার করেছিল। সে আবার কোনখানে জানি রাজার বাড়ি আবিষ্কার করেছিল। সত্যপ্রসাদের বোনকে, সত্যপ্রসাদের বোন হচ্ছে ইরু, ইরাবতী আবার কোনখানে জানি রাজার বাড়ি আবিষ্কার করেছিল। কি বলি, গল্প করতো রাজবাড়ির। আচ্ছা, তোমরা কি সবাই মিসকে শুনতে পাচ্ছ এবং বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ইরাবতী সে আবার কোনখানে রাজার বাড়ি আবিষ্কার করেছিল। আসলে রাজার বাড়ি বলতে কিছু নেই, আমরা যেমন রাজার বাড়ির গল্প করি আর কি। ধরো ছোটবেলায় আমরা এরকম গল্প করতাম না, বা আমাদেরকে আমাদের দাদি নানিরা গল্প শোনাতো না, মায়েরা, যে এক এক দেশে এক রাজা ছিল, এক দেশে এক রানী ছিল, এরকম আর কি। তো ইরাবতী সেরকম আর কি কোনখানে জানি রাজার বাড়ি আবিষ্কার করেছিল, কেবলই গল্প করতো সেই রাজার বাড়ির। সে স্যাঁতসেঁতে এদু কুঠুরিতে বিরাট জ্বালাগুলোয় ভরা থাকতো শত বৎসরের খাবার জল। সেই ঘরে আরও যেন কাদের বাস ছিল। আচ্ছা, এই ব্যাপারটা একটু দেখো কি বলেছে। ম্যাম হচ্ছে ওখানে সংবৎসর আছে। হ্যাঁ হ্যাঁ, সংবৎসর। তো সংবৎসর শব্দটার অর্থ কি? সংবৎসর মানে হচ্ছে যে মানে ধরো একেবারে পুরো একটা বছর, এটাকে সংবৎসর বোঝানো হয়েছে, পুরো একটা বছর। কি বলেছে, সেই স্যাঁতসেঁতে এদো কুঠুরিতে, এদো মানে কি অন্ধকার কক্ষ, এদো, এদো শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর কুঠুরি মানে হচ্ছে কক্ষ। তো সে স্যাঁতসেঁতে এদো কুঠুরিতে মানে অন্ধকার কক্ষে বিরাট জ্বালাগুলোয় ভরা থাকতো শত বৎসরের খাবার জল। অর্থাৎ আমি একটু আগেই বলেছি না যে শত বৎসর মানে একটা জ্বালার মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে পানি সঞ্চয় করে রাখা হতো। শত বৎসর মানে হচ্ছে সেই পুরো একটা বছর, এই পুরো একটা বছরের খাবার ওই জ্বালার মধ্যে কিন্তু ভরে রাখা হতো। তো সেই ঘরে আরও যেন কাদের বাস ছিল। তাদের মস্ত হা, চোখ দুটো বুকে, দুটো কান ঠিক যেন কুলো, আর পা দুটো উল্টো দিকে, মানে খুব একটা অ্যাব্রোথ্যাব্রো অগোছাল একটা বিবরণ আর কি তাদের। বাড়ির পশ্চিম কোণে ঘন পাতাওয়ালা বাদাম গাছ। বাড়ির পশ্চিম কোণে কি আছে, এটা একটা কিন্তু প্রশ্ন, যে বাড়ির পশ্চিম কোণে কি থাকে। বাড়ির পশ্চিম কোণে কিন্তু আছে পাতাওয়ালা বাদাম গাছ, ঘন পাতাওয়ালা বাদাম গাছ। তারই এক ডালে এক পা, আরেক পা তেঁতুলার কার্নিশের উপর দিয়ে আঁধার রাতে দাঁড়িয়ে থাকতো বিরাট এক ব্রহ্মদত্তী। আচ্ছা দেখো কি বলেছে, আরেক পা তেঁতুলার কার্নিশের উপর দিয়ে আঁধার রাতে দাঁড়িয়ে থাকতো বিরাট এক ব্রহ্মদত্তী। এটা হচ্ছে ছাদ বা দেয়ালের যে একটা অংশ থাকে আর কি, বাইরের অংশ, ছাদ বা দেয়ালের বাইরের যে অংশটুকু, এটাকে বলে হচ্ছে তেঁতুলার কার্নিশ। তেঁতুলার কার্নিশের উপর দিয়ে আঁধার রাতে দাঁড়িয়ে থাকতো বিরাট এক ব্রহ্মদত্তী। একটা পালকি ছিল ঠাকুরমাদের আমলে। একটা পালকি ছিল কাদের আমলে? ঠাকুরমাদের আমলের। সেটা দেখতে নবাবী ছাদের। নবাবী ছাদের মানে কি জানো, মানে একটু নবাবী ধরনের আর কি, একটুখানি বেশ নবাবী ধরনেরই তো হবে, যাদের সব ব্যাপার আপার তো নবাবী ধরনের, যেহেতু তারা রাজা বাদশা ছিলেন। তো একটুখানি নবাবী ছাদের ছিল ওই পালকিটা, মানে বেশ সাজানো, খুব সাজানো গোছানো এরকম আর কি। খুব দরাজ বহর ছিল তার। সেই পালকি আস্তানা হতো এই বালকের। মনে হতো পালকিটি যেন সমুদ্রের মাঝখানে দ্বীপ, আর সে ছুটির দিনে রবিনসন ক্রুশো। রবিনসন ক্রুশোর গল্প তো আমরা শুনেছি, অনেক শুনেছি, তোমরা শুনেছো কিনা জানি না, হয়তো বা শুনে থাকবে। এটা হচ্ছে রবিনসন ক্রুশো হচ্ছে একটা উপন্যাস, ড্যানিয়েল ডিফো রচিত একটা উপন্যাস। কি বলেছি, রবিন ক্রুশো হচ্ছে ড্যানিয়েল ডিফো রচিত একটা উপন্যাস। তো এই রবিনসন ক্রুশোর একটা ছুটির দিনে উপন্যাসটা পড়া যায় আর কি, এরকম কিছু একটাই বোঝানো হয়েছে, ছুটির দিনে রবিনসন ক্রুশো। বেলা বেড়ে যায়, রোদ্দুর উঠে করা হয়, দেউড়িতে ঘন্টা বাজে। কি বলেছে, বেলা বেড়ে যায়, দেউড়িতে কিন্তু ঘন্টা বাজে। তারপর বলেছে কিন্তু পালকির ভেতরের দিনটা কোনো ঘন্টার হিসাব মানে না, তার মধ্যে বসে বসেই সময় বয়ে যায়। হাজার রকমের খেয়াল খুশি ভিড় করে মগজে। বড় হলে তিনি নিজেই একটা চিঠিতে লিখেছিলেন এরকম, মনে আছে, এক একদিন সকালবেলায় অকারণে, কি বলেছে দেখো, বড় হয়ে তিনি নিজেই এরকম একটা লেখা লিখে ফেলেছিলেন যে মনে আছে, এক একদিন সকালবেলায় অকারণে আকস্মাৎ খুব একটা জীবনানন্দ মনে জেগে উঠতো, মানে কবি মন জেগে উঠতো। জীবনানন্দ একজন কবির নাম না, তো আকস্মাৎ মানে হচ্ছে হঠাৎই তার মধ্যে জীবনানন্দ জেগে উঠতো। তখন পৃথিবীর চারদিকে রহস্য আচ্ছন্ন ছিল। গোলাবাড়িতে একটা বাখারি দিয়ে রোজ রোজ মাটি খুঁড়ত, মনে করতেন কি একটা রহস্য আবিষ্কার হবে।
কি বলেছে, গোলাবাড়িতে বাখারি দিয়ে, বাখারি মানে কি, বাঁশের ফালি। তো সেই গোলাবাড়িতে বাখারি মানে হচ্ছে বাঁশের ফালি দিয়ে রোজ রোজ কি করতো, মাটি খুঁড়তো, এবং সে মনে করতো কি যে মাটি খুঁড়ে কোনো একটা কি জানি রহস্য আবিষ্কার হয়ে যাবে। দক্ষিণের বারান্দার কোণে খানিকটা ধুলো জড়ো করে তার ভেতর কতগুলো আতার বিচি পুঁতে রোজ তখন জল দিতেম। ভাবতেম এই বিচি অঙ্কুরিত হয়ে উঠলে সে কি একটা আশ্চর্য ব্যাপার হবে। এটা দেখো, জড়ো করে তার ভেতর কতগুলো দক্ষিণের বারান্দায় কি করেছে, দক্ষিণের বারান্দার কোণে খানিকটা ধুলো জড়ো করে, কিছুটা ধুলো জড়ো করে, তারপর তার ভেতর কতগুলো আতার বিচি, আতা ফল খাই না আমরা, আতা ফলের বিচি হয় না, এটাই বলেছে। তো আতা ফলের বিচি সেখানে পুঁতে রেখে ওই যে ধুলো জড়ো করে রেখেছে না খানিকটা, ওই ধুলো জড়ো করাটার মাঝখানে হচ্ছে কয়েকটা আতার বিচি পুঁতে রেখে সে রোজ রোজ জল দিত, এবং ভাবতো কি যে এই আতার বিচিটা অঙ্কুরিত হয়ে উঠলে সে কি একটা আশ্চর্য ব্যাপারই না হবে। মানে সবটাই হচ্ছে তার ইমাজিনেশন, ঠিক আছে, আসলে এমন কিছু না হওয়ার সম্ভাবনাই বেশি। পুকুর ধারের তারপর কোথায় যেন এলাম, পৃথিবীর সমস্ত রূপরস জল দিতেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তো পৃথিবীর সমস্ত রূপ রস গন্ধ, সমস্ত নড়াচড়া আন্দোলন, বাড়ির ভিতরের বাগানের নারিকেল গাছ, পুকুরের ধারের বট, জলের উপরকার ছায়ালোক, রাস্তার শব্দ, চিলির ডাক, ভোরের বেলাকার বাগানের গন্ধ, তারপরে ঝড় বাদলা, সমস্ত জুড়িয়ে একটা বৃহৎ অর্ধপরিচিত প্রাণী নানা মূর্তিতে আমার সঙ্গ দান করত। তারপর দেখো, সব শিশুরই ছেলেবেলা হয়তো এভাবেই কেটে যায়, তোমরাও তো এরকমই করতে, রাজ্যের ধুলোমাটি মাখা আর অসম্ভবের স্বপ্নে প্রহর কাটানো, তাই না? কিন্তু এমনি করে দিন কেটে গেলে তো চলবে না। গুরুজনদের তত্ত্বাবধানে নিয়মমাফিক নানা প্রকার শিক্ষাভাস শুরু হলো। খুব ভোরে তাকে বিছানা ছেড়ে উঠে পড়তে হতো, তা সে শীতকালই হোক কি বর্ষা কিংবা গ্রীষ্ম হোক না কেন। হ্যাঁ, তারপর সেই অত ভোরে উঠেছে এক কানা পালোয়ান হীরা সিংয়ের কাছে ল্যাঙ্গট পরে ধুলো মাটি মেখে মেখে কুস্তি লড়তে হতো। ল্যাঙ্গট মানে কি জানো, যেটা পরে আর কি কুস্তি করে, তোমরা হয়তো দেখেছো অনেক সময় যে খুব ছোট একদম শর্ট একটা প্যান্টের মতো পরে, এটা কি ল্যাঙ্গট বলে, এটা পরে কিন্তু কুস্তি লড়ে। কুস্তি লড়া শেষ হতে না হতে মাইনে করা মাস্টার মশাই চলে আসতেন ভূগোল ইতিহাস পড়ানোর জন্য। অর্থাৎ কুস্তি লড়া শেষ না হতে, মানে খুব ব্যস্ত আর কি, কুস্তি লড়া শেষ হতে না হতে কিন্তু মাইনে করা মাস্টার মশাই চলে আসতেন ভূগোল ইতিহাস পড়ানোর জন্য। তারপর তো থাকে স্কুল। বিকেলবেলা স্কুল থেকে মেজাজ খিঁচড়ে ফিরে এলেন, তবুও কি নিস্তার আছে? ড্রয়িং মাস্টারের কাছে ছবি আঁকা শিখতে বসলেন। আরেকটু পরে কিঞ্চিত ব্যায়াম, মানে কি আর কি, একের পর এক প্রথমে সে কুস্তি করে, তারপর তার মাস্টারমশাই আসে, তিনি তাকে ভূগোল ইতিহাস পড়ান, তারপরে সে ড্রয়িং মাস্টারের কাছে, তারপর সে স্কুলে যায়, তারপর সে তার স্কুল থেকে আসার পর তার ড্রয়িং মাস্টার আসে, তারপর তাকে এক্সারসাইজ করতে হয়, মানে খুব বিজি একটা লাইফ আর কি। বিকেলবেলা কি না, তাই না, বিকেলবেলা ব্যায়াম করে। তো সন্ধ্যের পর ইংরেজি পড়া, পিরি সরকারের ফার্স্ট বুক। কিন্তু যেই বই হাতে নেওয়া অমনি কোথা থেকে রাজ্যের ঘুম চলে আসতো। এটা তো সাধারণত আমাদের ক্ষেত্রে হয়, স্টুডেন্টদের ক্ষেত্রে হয় যে যখনই আর কি বই হাতে নেই তখনই আমাদের কিন্তু খুব ঘুম চলে আসে। এটাই বলেছে, যে বই হাতে নিলাম অমনি কোত্থেকে রাজ্যের ঘুম চলে আসতো, আর বইয়ের উপর মুখ গুজিয়ে ঝুলতে আরম্ভ করতেন। ভাগ্যিস বর্দা প্রায়ই বারান্দা নিয়ে যেতেন ওই সময়। বর্দা বলতে বোঝানো হয়েছে ওই যে আমরা জ্যোতিদা, যাকে আর কি আমরা একটু আগেই দেখেছিলাম, ওকেই বলা হয়েছে আর কি বর্দা। তো জ্যোতিদা আর কি মাঝে মাঝে কী করতো, জ্যোতিরিন্দ্রনাথ, জ্যোতিদা কী করতো, তাকে বারান্দায় নিয়ে যেতেন ওই সময় যখন সে ঢুলতো আর কি। ঢুলতে দেখে তিনি ছুটি দিয়ে দিতেন, আর যেই না ছুটি পাওয়া অমনি সোজা অন্তপুরের মধ্যে মার কাছে দৌড়। অন্তপুর মানে কি, অন্তপুর মানে হচ্ছে একটা ভারতীয় একটা রীতি অনুসারে বাড়ির যে অংশে সাধারণত স্ত্রী লোকেরা থাকে, মহিলারা থাকে আর কি, ওই জায়গাটাকে আসলে অন্তপুর বলা হয়। তো যেই ছুটি পেত অমনি সাথে সাথে সে তার মায়ের কাছে অন্তপুরে কিন্তু দৌড়ে চলে যেত। তখন কোথায় ঘুম আর কোথায় বা ঝুলুনি, কিছুই থাকে না, কারণ মায়ের কাছে যাবে খুব একটা উৎফুল্ল ব্যাপার না, তাই আসলে তার ওসব কিছু মনে থাকে না। তারপর দেখো, ছোটবেলায় অসুখ বিসুখ বড় একটা করতো না, অসুখ তৈরি করে পড়া ফাঁকি দেওয়ার কতই না চেষ্টা করেছেন।
জুতো ভিজিয়ে পায়ে দিয়ে বেরোলেন সারাদিন, কোথায় সর্দি, কিছুই হলো না। এটা তো আমরাও করে থাকি, তাই না? অনেক সময় খুব রোগের অভিনয় করি যে পেট ব্যথা করছে, শরীর খারাপ লাগছে, পড়তে পারবো না, এরকম আর কি। তো এরকম তিনিও অনেক সময় বাহানা করতেন। কার্তিক মাসে খোলা ছাদে শুয়ে আছেন, সকালে যখন উঠলেন তখন শিশিরে চুল জামা সব ভিজে গেছে, চুল জামা সব ভিজে গেছে। কিন্তু হায় রে, গলার মধ্যে একটু খুসখুস করে কাশিও হলো না। মানে সে আর কি এক্সপেক্ট করছিল যে আচ্ছা একটু যখন বৃষ্টিতে ভিজে, একটু যখন হলো শিশিরে চুল জামা সব ভিজে গেছে, তাহলে একটু যদি কাশি হতো, একটু যদি খুসখুসে হতো, মানে খুসখুসে কাশি যদি হতো, তাহলে তো একটু রোগ রোগ ফিল পাইতাম, তাই না? এরকম আর কি। তো বদহজমের ফলে পেটও কামড়ায়নি কোনো দিন। যদি কামড়াতো কখনো, সে তো নিতান্তই দায়ে পড়ে। মা যদিও বুঝতেন ছেলের মুখের দিকে তাকিয়ে যে কোনো ধরনের বদহজম হয়েছে ছেলের, তবু চাকরকে ডেকে বলে দিতেন, মাস্টারকে জানিয়ে দে, আজ আর পড়তে হবে না। কি আনন্দ! আচ্ছা, কী বলেছে? যদি মা কখনো বুঝতে পারতো যে ছেলের আসলে শরীরটা খারাপ, মানে রবীন্দ্রনাথের শরীরটা একটুখানি খারাপ, তখন মা কী করতো? চাকরকে ডেকে বলে দিত যে মাস্টার মশাই ডেকে জানিয়ে দাও, আজকে পড়তে হবে না, তাই না? তো কি আনন্দ! এ তো গেল রোজকার রুটিন। এছাড়া আরও অনেক কিছু আছে। কি বলেছে দেখো এই জায়গাটা, এ তো গেল রোজকার রুটিন, এছাড়া আরও বাড়তি অনেক কিছু আছে। রোববার সকালে এক মাস্টার মশাই আসেন বিজ্ঞান শেখাতে। এই জিনিসটা বেশ ভালো লাগতো বালক রবীন্দ্রনাথের। কি রোববার সকালে কখন আসতো? রোববার সকালে একজন মাস্টার মশাই কিন্তু রবীন্দ্রনাথকে বিজ্ঞান শেখাতে আসতো। এই জিনিসটা বেশ ভালো লাগতো বালক রবীন্দ্রনাথের। বিজ্ঞান পড়তে গেলে কত রকমের কলকবজা, কলকবজা মানে হচ্ছে যন্ত্রপাতি। বিজ্ঞানের বিষয়টা একটু সায়েন্স, মানে একটুখানি যন্ত্রপাতি থাকবে বা এটা সেটা থাকবে, জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করতে হয়, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, জিনিসপত্র, এক্সপেরিমেন্টাল যে ব্যাপারগুলো, তো এই ধরনের জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করতে হয়। এই ব্যাপারটা রবীন্দ্রনাথের ভালোই লাগে। এইসব খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে সময় কাটাতে তার খুব ভালো লাগতো। এই সময় আবার মেডিকেল স্কুলের এক ছাত্র আসতো অস্থিবিদ্যা সম্পর্কে জ্ঞান দান করতে। অস্থিবিদ্যা মানে অস্থি বিষয়ক যে জ্ঞান আর কি। তো এ সময় আবার কে আসতো? অস্থিবিদ্যা সম্পর্কে জ্ঞান দান করতে আসতো একজন। তার জন্য একটা নরকঙ্কাল কিনে এনে পড়বার ঘরে টাঙিয়ে রাখা হলো। মানে তিনি যে এসে পড়ান না অস্থিবিদ্যা সম্পর্কে, তো মানে জ্ঞানদান করেন, সেই জন্য আর কি একটা কঙ্কাল, একটা স্কেলেটন এনে রাখা হয়েছে যাতে তার বোঝাতে সুবিধা হয়। বাংলা ভাষা শিক্ষাও পুরোদমে চলছে, সব কিছুই কিন্তু রবীন্দ্রনাথের হচ্ছে। তিনি বিজ্ঞান শিখছেন, তিনি হচ্ছে অস্থিবিদ্যা সম্পর্কে জানছেন, তিনি বাংলা শিখছেন, ড্রয়িং করছেন, একটু আগে দেখে আসলাম আমরা, স্কুলে পড়াশুনো করছেন, সবই কিন্তু পড়াশুনো তার হচ্ছে, সব কিছু সম্পর্কে জ্ঞান নিচ্ছেন আমরা দেখলাম। বাংলা ভাষা শিক্ষাও পুরোদমে চলছে। শুরু করে কৃত্তিবাসের রামায়ণ তো কবেই পড়া হয়ে গেছে, সুর করে কৃত্তিবাসের রামায়ণ তো কবেই পড়া হয়ে গেছে। এখন মাইকেলের মেঘনাদবধ কাব্য পড়া শুরু হলো। এ বয়সে তিনি এরকম শক্ত একটা বই পড়া শেষ করেছেন, অর্থাৎ অনেক অল্প বয়সে খুব কঠিন বা শক্ত একটা বই পড়ে তিনি শেষ করছেন। তোমরা শুনে নিশ্চয়ই অবাক হয়ে যাবে, এই বই এখন এসএসসি পাশ করা ছেলেও পড়তে পারে না, অথবা পড়লেও বোঝে না। তিনি কিন্তু 11 বছর পার না হতে হতেই এই বই পড়েছিলেন। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের যে মেঘনাদবধ কাব্য, এটা বেশ কঠিন এবং শক্ত। তো এটা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 11 বছর পার হতে না হতেই পড়ে ফেলেছে, যেটা এখনকার সময়ের এসএসসি পাশ করা ছেলে পুলেরাও কিন্তু বুঝবে না। তো এই বিষয়টাই আর কি বলেছে। আচ্ছা, তোমরা কি সবাই বুঝতে পেরেছো মিসের পড়ানো? জি ম্যাম। আচ্ছা, একটু করে শব্দার্থগুলো পড়ে ফেলি তাহলে। দেখো, ধুনুরি শব্দের অর্থ কি আমরা এটাকে দেখলাম, যারা তুলো দিয়ে লেপ তোষক তৈরি করে বা তুলো ধনে আর কি। ধুনাম বিশেষ যন্ত্র দিয়ে তুলাকে আলগা করা। নবাবী ছাদ মানে হচ্ছে নবাবী ধরন। পত্তন মানে কি? শুরু, যেটা আমরা একটু আগে দেখেছি যে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির গোড়া পত্তন। পাথরের চাঙড় মানে হচ্ছে পাথরের খণ্ড। প্রশ্রয়, প্রশ্রয় মানে হচ্ছে আশকারা দেয়া। ফরাস ঝাড়া মোছার কাজ করে যে। ফিকে অনুজ্জ্বল। ফিরিঙ্গি ইউরোপীয় জাতি। বয়োজ্যেষ্ঠ বয়সে বড়। বর্ষা এক প্রান্তে লোহার ফলাযুক্ত হাতিয়ার। আমি একটু আগে বলেছি যে তাদের সদর দরজার ওখানে এই ধরনের বর্ষা, ভাঙা ডাল, তারপরে হচ্ছে কি থাকে, তলোয়ার থাকে। এটাই কিন্তু এখানে বলেছে। বর্ষা শব্দের অর্থ কি? এক প্রান্তে লোহার ফলাযুক্ত হাতিয়ার। বাখারি শব্দের অর্থ হচ্ছে বাঁশের মোটা চটা। বৈঠকখানা বাড়ির বাইরের দিকে বসার ঘর। মুগুর মাথা মোটা এক ধরনের হাতিয়ার। মুসাফির হচ্ছে অতিথি, রুদ্ধ, বন্ধ।
শেষাবধি মানে হচ্ছে শেষ পর্যন্ত। সহিস ঘোড়ার দেখাশোনা করে যে। সেকেলে পুরনো, স্থানান্তর অন্য স্থান। স্বল্পলোক মানে হচ্ছে অল্প আলো। হাই হুই হচ্ছে হাক ডাক, যেটা ওই যে পালকিওয়ালারা পালকি বেহারারা সাধারণত হাই হুই ডাক করে থাকে। আচ্ছা ঠিক আছে, তো আজকে তো কবিতাটা রবীন্দ্রনাথটা পড়িয়ে দিলাম। আজকে তাহলে তোমাদের এটুকুই থাক। তোমরা হচ্ছে পড়ে কি বুঝলাম, এখানে যে 3টা প্রশ্ন দেওয়া আছে এগুলো একটুখানি চেষ্টা করবে, তোমাদের হোম টাস্ক আমি দিলাম, এই যে ক খ গ, এটা হচ্ছে তোমরা প্রশ্নগুলি হচ্ছে লিখে রাখবে, নিজেদের মতো করে যা বুঝেছো এই গল্প থেকে তোমরা লিখবে। এবং পরবর্তী ক্লাসে মিস তোমাদের থেকে জানতে চাইবো যে কে কীভাবে আর কি প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে লিখেছো। এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা লিখবে। আর হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে আমি হচ্ছে 10 মার্কের একটা এমসিকিউ এক্সাম নেব, ঠিক আছে? এই রবীন্দ্রনাথের উপরে একটা 10 ম্যাম মার্কের। স্কুলে অ্যাপে হোমওয়ার্কটা পাঠালে হবে? হ্যাঁ, স্কুলি অ্যাপে যদি তোমরা পাঠাতে চাও তোমরা অবশ্যই স্কুলিতে পাঠাতে পারো, মিস দেখে নিব, সমস্যা নেই। আচ্ছা ম্যাম। হ্যাঁ, স্কুলিতেও পাঠাতে পারো। তার উপরে মিস আবার জিজ্ঞেসও করবো ক্লাসে এলে যে হোমওয়ার্ক করলি কিনা এবং ঠিকঠাকভাবে করেছো কিনা জিজ্ঞেস করবো। স্কুলিতে তোমরা দিতেই পারো, সমস্যা নেই। আর এক্সাম হবে তোমাদের 10 মার্কের একটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ রবীন্দ্রনাথের উপর। সবাই পড়বে আর একটু বুঝে। আরও যদি কোনো সমস্যা থাকে বা কনফিউশন থাকে মিসকে অবশ্যই জিজ্ঞেস করতে পারবে। তো তোমাদের আর কার কোনো প্রশ্ন আছে বা কিছু বলতে চাও? না ম্যাম। না আচ্ছা ম্যাম। ঠিক আছে।